স্বাগতম শি টক্সে। আমি মাইদা মুনতাহা। আজকে আমাদের অতিথি ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো। রামাদান করিম। হ্যাঁ ম্যাম, রিসেন্টলি একটা একটা ইস্যু অনেক চলছে, সেটা হলো নারী সহিংসতার ব্যাপারে, এবং এ বিষয়ে অনেক প্রোটেস্ট হচ্ছে এবং এ বিষয়ে অনেক লেখালেখি হচ্ছে। আমি আপনাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি। আমরা জানি একাডেমিক অন্যান্য গবেষণার পাশাপাশি আপনি নারী বিষয়ে অনেক গবেষণা করেছেন। আমি শুরুতেই জানতে চাচ্ছি, এই সম্প্রতিকালে যে আমাদের সহিংসতা বেড়ে যাচ্ছে, এমন না যে আগে হয়নি, আগে থেকেই এই জিনিস চলছে, বাট সম্প্রতিকালে যে এই জিনিসটা বেড়ে চলেছে, আপনি এ বিষয়ে কি মনে করেন? থ্যাংক ইউ মুনতাহা। আসলে যেটা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ধর্ষণ বা নারী সহিংসতার বিষয়টা বেড়ে যাওয়ার ব্যাপারটা এরকম না যে হট করে বেড়ে গেছে। এটা কিন্তু পরিসংখ্যানগত ডাটা দেখলে পরে কিন্তু তেমনটা মনে হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখন আমাদের পুরো বাংলাদেশ এমন একটা টার্মোয়েল, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ব্যক্তির নিরাপত্তা প্রসঙ্গ অনেক বেশি প্রশ্নবিদ্ধ, এবং আইনি সহায়তা বলেন বা অন্যান্য যে কোনো কিছু, এটা পাওয়াটা অনেক কঠিন। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যে ব্যক্তি, সেক্ষেত্রে নারীদেরকে একটা খুব টার্গেট গ্রুপ হিসেবে নেওয়া হয়েছে, এবং নারীদের ক্ষেত্রে ভাবা হচ্ছে যে আমি যদি আমি যদি এখন কাউকে যৌন হয়রানি করি, আমি যদি তার সাথে কোনো কিছু করি, সে যে যাবে বা কথা বলবে বা একটা একটা মামলা করবে বা এই ধরনের কিছু করবে, সেই সুযোগটা ইটসেলফ এই মুহূর্তে না থাকার কারণে যেটা হয়েছে যে যারা পটেনশিয়াল রেপিস্ট অথবা যারা হ্যারাসার, তাদের মধ্যে এক ধরনের একটা সুযোগের একটা সদ্ব্যবহার করার সুযোগ পেয়েছে তারা। এটা এক। দুই, আমাদের এই মুহূর্তে যেই পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এবং যে সোশ্যাল রিলিজিয়াস অ্যাটমসফিয়ার ইন টার্ম অফ আদার ওয়ে, এই জায়গাগুলোরও কিছু লুফলস আছে, যে লুফলস গুলাতে তারা অনেক বেশি মিসগাইডেড হচ্ছে। ফর এক্সাম্পল, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে মেয়েটাকে তার বুক বাইন্ডার, সে যে একটা কথা বলছে, এই কথা যেটা একটা ভার্বাল অ্যাবিউজের মধ্যে পড়ে, এটা আন্ডারস্ট্যান্ডিং না তার আছে, আর না তো আমি বলবো যে যারা তাকে ওই মামলা থেকে, শাহবাগ থেকে নিয়ে আসলেন থানা থেকে, তাদের আছে। এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে, পুরো প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে আমাদের অনেকগুলো রাজনৈতিক এবং সামাজিক কতগুলো লুফলস বিদ্যমান। এটার কারণেই এই সাম্প্রতিক সময়ে ব্যাপারটা অনেক বেশি হচ্ছে। জি ম্যাম। এবং এই ব্যাপারটা তো গণমাধ্যমে অনেক চলছে, এবং এই গণমাধ্যম বিশেষজ্ঞ হিসাবে সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে অথবা এই প্রতিরোধে এবং এই বিষয়টা কতটা ভূমিকা পালন করছে, আপনি কি বলেন? এখানে ব্যাপারটা কি, সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার রোল এই পার্টিকুলার কেসে এত গভীর, হ্যারাসিং এর কেসে বলেন, ধর্ষণের কেসে বলেন, বা এখানে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বলেন, অর্থাৎ ভাইস ভার্সা। আর কি, এখানে মিডিয়ার কারণে আমাদের কিন্তু মতাদর্শ যেটা তৈরি হয়, একটা মন, একটা মাইন্ড তৈরি হয়েছে। সেই মাইন্ডের একটা খুব গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে, আপনি দেখবেন দীর্ঘদিন মিডিয়াতে কি দেখানো হয়েছে বা কি দেখানো হয় এখনো। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে একটা কথা বলে দেওয়া যায়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে একটা শীষ দিয়ে দেওয়া যায়। আপনি যে কোনো সময় চাইলেই আপনাকে কেউ, আমাদের সিনেমাগুলো যদি আপনি দেখেন, যে আপনাকে কেউ চাইলেই তুলে নিয়ে যেতে পারে, বা চাইলেই এই জিনিসগুলো, এবং আপনাকে একটা রক্ষক হিসেবে একজন হিরো এসে আবির্ভূত হয়। এই যে একটা প্লট আপনারা তৈরি করেছেন, এই তৈরি করার প্রেক্ষিতে মানুষ মনে করে যে যে ভিউয়ার্স, তার কাছে মেসেজটা যায় যে আমিও তো একটা কাউকে দেখে একটা কথা বলতে পারি, একটা গান গেতে পারি, অথবা তাকে এইভাবে আমি হ্যারাস করতে পারি। এই জিনিসটাতে কেন জানি মিডিয়ার মনোযোগটা আসলে পড়ে নাই। মিডিয়ার অনেক কিছু আপনি দেখবেন, এমন এমন বিজ্ঞাপন, এমন চলচ্চিত্র, এমন নাটক আছে, যেটি কিনা ভীষণ রকমের মেসোজিনিস্ট, এবং যেটি কিনা ভীষণ রকমের পুরুষের ইগোকে ধারণ করে, এবং সেখানে এক ধরনের প্রেসক্রিপশন, একটা প্রেসক্রাইবড সোসাইটি, যে একটা ওমেনের কেমন হওয়া উচিত, যদি সে সেই ফর্মুলার মধ্যে না পড়ে তাহলে তাকে প্রশ্নবিদ্ধ করা, এই প্রক্রিয়াটা মিডিয়া আসলে করছে। এবং মিডিয়া ট্রায়ালটাও, আপনি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বললেন, এটা আবার নতুন কন্টেম্পোরারি কেসে মিডিয়া ট্রায়াল ইজ টু মাচ। যে কোনো কিছুই যখন হচ্ছে, আমরা কেন জানি না মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে যাচ্ছি। বাট
এটা নট নেসেসারিলি আপনি মত প্রকাশ করতে পারেন। আপনি দেখবেন স্লাট শেমিং মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ছে। আপনার যে কোনো অর্থে কোনো নারীকে যখন আপনি করছেন, ধরেন আমার কথাটা আপনার পছন্দ হলো না, খেয়াল করবেন, তো কথাটা পছন্দ হলো না, আপনি আমার কথাটা কেন পছন্দ হলো না সেটা বলতে পারেন, কিন্তু আপনি আমাকে নিয়ে যে মন্তব্যগুলো বা একজন নারীকে নিয়ে যে মন্তব্যগুলো সেগুলো কিন্তু করতে পারেন না। এটাকে স্লাট শেমিং বলে। আমার মনে হয় যে এই আইডিয়াটাও ইনফ্যাক্ট মিসিং। তো এই সবকিছু মিলেই মিডিয়ার রোলটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে জনসচেতনতামূলক আলাপ, ঠিক এই মুহূর্তে আপনার সাথে যে আমি কথাটা বলছি, ইট ক্রিয়েট কনসিয়াসনেস, এটা মানুষের এক ধরনের সচেতনতা তৈরি করে। তো এটা হয় কি, আমাদের মিডিয়াগুলো এখন এরকম হয়েছে যে আজকে নারী দিবস, আজকে একটা এরকম একটা ঘটনা খুব মনোযোগ আকর্ষণ করেছে, ঠিক ওই সময় আমার মনে হবে যে এই বিষয় নিয়ে কথা বলা উচিত। কিন্তু এই বিষয়গুলো এরকম সারা বছরই আপনার এই বিষয় নিয়ে কথা বলা উচিত। নারীর প্রতি যেমন নির্যাতন হচ্ছে, শিশুর প্রতিও নির্যাতন হচ্ছে, এবং এটার পরিসংখ্যান রয়েছে, এবং এই বিষয়ে আইন রয়েছে, কিন্তু এই আইনটা কতটুকু কার্যকর এবং নতুন নীতিমালা কি প্রয়োজন? আচ্ছা, এই মানে আইন আসলে কি, আইন কিন্তু প্রচুর আছে, এটা আমি অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আমার কাছ থেকে আমি এটা বলতে চাই। আইন যে নাই তা কিন্তু না, এবং এই আইনের কিছু জটিল ধারা আছে এবং জটিলতাও আছে। এখন প্রথম কথা হচ্ছে যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পরিষ্কার রাখেন কিনা, অথবা আইনি ডিসকোর্সে, লিগ্যাল ডিসকোর্সে এই বিষয়গুলোর ক্লিয়ার আইডিয়া আছে কিনা। কারণ আমাদের সোশিও কালচারাল কনটেক্সটে এমনও দেখা যায় যে মানুষ প্রচুর নাকি মিথ্যে মামলারও অভিযোগ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি যখন স্ট্রং একটা পজিশন নিতে যাবেন, ইট ইজ রিয়েলি ভেরি হার্ড। এবং আইনের ক্ষেত্রে আরো বলি, আইন দিয়ে এই সমস্যার সমাধান করা কিন্তু পসিবল না। কারণ আপনার পৃথিবীর বিভিন্ন দেশ, ফর এক্সাম্পল ইউএস এর কথা বলি, সুইডেনের কথা বলি, নরওয়ের কথা বলি, এইসব দেশের আইন কিন্তু ভেরি স্ট্রিক্ট, বাট এইসব দেশেও হ্যারাসমেন্টের রেট, রেপের রেটটা ইজ টু হাই। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ কি, আপনার এখানে প্রবলেমটা কি হচ্ছে আর তাদের এখানে প্রবলেমটা কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে আপনি আইন দিয়ে এটার সমস্যার সমাধান করতে পারবেন না। যেমন মনে করেন অ্যাসিড সন্ত্রাস যখন ছিল 2002-এর দিকে, তৎকালীন যে গভর্নমেন্টে ছিল, সম্ভবত বিএনপি ছিল, তো তাদের একটা ভেরি সাকসেসফুল স্টোরি যে তারা কিন্তু উইদিন 2 ইয়ার্স এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। কেন পেরেছেন বলেন? কারণ অ্যাসিডের ক্ষেত্রে কি হয়েছে, ওটার বিকিকিনিকে আপনি স্টপ করতে পেরেছেন, বিকিকিনিকে থামাতে পেরেছেন। কিন্তু রেপ যেটা শুরুই হচ্ছে শিশুর ক্ষেত্রে, এটা তো পরিবার থেকে শুরু হচ্ছে। আমরা যারা রিসার্চ করি আমরা দেখতে পাই যে যখনই এই নির্যাতনের গল্পগুলো আসে, প্রথম ব্যক্তি মানে ভিকটিম, মানে তার যে প্রথম অ্যাকিউজার, যাকে অ্যাকিউজ করে, যার কারণে সে এই দেয়, সেটা হয় তার পরিবার, একদম নিজের পরিবার, নিকট আত্মীয়। সেকেন্ড হচ্ছে নিকট আত্মীয়, থার্ড হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব, এবং ফোর্থে যেয়ে কিন্তু এরকম হয় যে একটা ভীষণ অপরিচিত কোনো মানুষ আপনাকে অ্যাবিউজ করেছে বা করেছে। তাহলে এই যে আমি বললাম পরিবার, আপনি বলেন তো ওই পরিবারে আপনি কিভাবে আইন দিয়ে এটাকে সর্ট আউট করবেন? ইটস নট পসিবল। তাহলে পরিবারকে আপনাকে, এটা যে ওখান থেকে শুরু হচ্ছে, আপনি অবশ্যই থামাতে পারেন কোনটা? 3টা জিনিস আপনি থামাতে পারেন আইন দিয়ে। এক, আপনি যে দিনের পর দিন লিগেলি আমাদের যে বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো হয়, সেখানে নারীর প্রতি যে হেট স্পিচ, বিদ্বেষমূলক যে কথা, এই বিদ্বেষমূলক কথাগুলো আপনাকে ডেফিনেটলি এটাকে আইন করে বন্ধ করা উচিত। কারণ কি, ওই যে তিনি যখন ওই জিনিসটা শোনেন এবং ওই যে একটা মিসরিপ্রেজেন্টেশন বলেন, ব্যাখ্যাগুলো তার মনের উপরে, তার মস্তিষ্কের উপরে, তার কনসিয়াসনেসের উপরে ভীষণ ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড অন দ্যাট নোট সে এটা প্র্যাকটিস করা শুরু করে এবং সে ওমেনকে অবজেক্টিফাই করা শুরু করে। এটা হচ্ছে প্রথম, আপনাকে এটা থামাতে হবে। দ্বিতীয়, আপনার এই মামলাটাকে প্রায়োরিটির মধ্যে নিয়ে আসতে হবে। এই ধরনের মামলাগুলোকে আপনি যত দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্যে যদি নিয়ে আসবেন, এবং এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ করা উচিত আমি মনে করি, যে এই ধরেন 90 দিনে আপনি একটা রায় দিবেন, এই 90 ডেজের মধ্যে আপনার যাকে অ্যাকিউজ করা হচ্ছে 90 ডেজের মধ্যে আপনি যদি সেটাকে বিবেচনা করেন যে এটা জামিনযোগ্য হবে না, মানে আনটিল অর আনলেস এটার না হওয়া পর্যন্ত আপনি জামিনটা দিবেন না, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনি এটা রায় দিবেন। এখানে অনেকে বলতে পারে যে এটা তো একটা মিথ্যা মামলাতে একটা মানুষ 3 মাস জেল খাটবে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে একই ক্লজে এটাও দিতে হবে, যদি এই মামলা মিথ্যা
মিথ্যা প্রমাণিত হয়, তাহলে যিনি মামলাটা করেছেন, আই রিপিট, যিনি মামলাটা করেছেন তার ক্ষেত্রে আপনার একটা গুরুতর শাস্তির বিধানও থাকতে হবে। তাহলে যেটা হবে যে মানুষের একটা আইডিয়া হবে। তবে কি জানেন, আসলে রেপের ঘটনাটা এরকম, আমরা যারা কাজ করি, বিশ্বাস করেন, রেপ, যৌন হয়রানি, যৌন হেনস্থার বিষয়গুলো, এগুলো সাধারণত মানুষ খুব এক্সট্রিম কেসে না গেলে মামলা পর্যন্ত যেতেই চায় না। তার কারণ কি? কারণ হচ্ছে এটা একই সাথে ব্যয়বহুল, নাম্বার ওয়ান। নাম্বার টু, পিপল ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন যে আমি কোথায় গেলে একটা লিগ্যাল সাপোর্ট পেতে পারি। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি রাষ্ট্র হিসেবে সোশ্যাল সার্ভিসকে, সোশ্যাল আমাদের যে ওয়েলফেয়ার মিনিস্ট্রিটা আছে, সেই সার্ভিসটাকে আপনার বাড়াতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি করেন তাহলে আইনের এক্সিকিউশনটা হবে। আর আমাদের কিন্তু 2009-এর হাইকোর্টের একটা সেলের রায় হয়ে আছে যে ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশন, সেটা একাডেমিক ইনস্টিটিউশন হোক, সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনার একটা যৌন নিপীড়ন বিরোধী একটা সেল থাকবে। কিন্তু এই রায় ঠিকই হয়ে আছে, সেল কিন্তু নাই। তার মানে কি, আপনি এটার প্রায়োরিটি দিচ্ছেন না। আমি বলবো যে, আর আরেকটা কথা বলবো যে আমাদের হয় কি, আমরা অনেক হুজুগে বাঙালি, একটা উই গো উইথ দ্য ফ্লো, মানে উই গো উইথ দ্য ফ্লো। সো গো উইথ দ্য ফ্লো কি, এই যে এখন সবাই বলবে বিচার, ধর্ষণের বিচার, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি চাই না। আমি একদম একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে আমি ধর্ষণের শাস্তি, ফাঁসি চাই না। আই রিপিট, হ্যাঁ, যদি যে মার্ডার হয় আপনি দিবেন, কেন চাই না? তার কারণ ধর্ষণের আপনার প্রমাণ করতে হলে আপনার না কিছু জিনিস লাগবে। প্রথম প্রমাণ লাগবে, ভিকটিমকে বেঁচে থাকতে হবে, ফার্স্ট তার জবানবন্দি, সেকেন্ড তার মেডিকেল টেস্ট, থার্ড তার পেনিট্রেশন হতে হবে, ফোর্থ আপনার সেখানে পেতে হবে, স্পামের ডিএনএ টেস্ট বা বলেন, বা এটা পেতে হবে। তাহলে এই যে আপনি এই ধারাগুলো যখন রেখেছেন, তখন খুব গুরুত্বপূর্ণ কি, আপনি যদি এটাকে পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেন, তখন কি হবে, যিনি ধর্ষণ করেছেন সেই পার্সনটাকে আর বাঁচায় রাখবে না, সে অন স্পট তাকে মেরে ফেলবে। কেন? কারণ সে জানে যে ইফ দ্যাট ভিকটিম সারভাইভ, সে আর সাস্টেইন করতে পারবে না। তো আমি চাই না যে নির্যাতনের শিকার নারী তার জীবনটাও দিয়ে বসুক। সেই জায়গা থেকে এটা আমার অবস্থান। ম্যাম, বায়োলজিক্যালি একটি নারীর প্রতি নারীর পরিবর্তে সাধারণ মানুষ হিসাবে এই দৃষ্টিভঙ্গি, মূল্যবোধটা পরিবর্তনে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক বলয় কি পরিবর্তন আনা উচিত, আপনি কি মনে করেন? না, এখানে আমি আসলে এটা অনেকের একটা পপুলার ডিসকোর্স আছে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখি, পিপল ইউজ টু সে যে আমি নারী না, আমি মানুষ, অথবা আমাকে মানুষ হিসেবে ট্রিট করা হোক, এরকম কিছু। এটার না দুটো কনোটেশন আছে। ফার্স্ট অফ অল, it's an existential reality. I have some biological features. এটা সত্য, আমি বায়োলজিক্যালি নারী এবং একজন পুরুষও বায়োলজিক্যালি কিন্তু পুরুষ। এইটা আপনি এটা নিয়ে কোনো মতভিন্নতা থাকতে পারে না। ইটস ট্রু, এটা এক্সিস্ট করে। মতভিন্নতাটা কোথায়? মতভিন্নতার কথা হচ্ছে যে আমার বায়োলজিক্যাল কন্ডিশনে আমি যা করতে পারি বা আপনার বায়োলজিক্যাল কন্ডিশনে আপনি তা করতে পারেন না, এই আলাপটা সত্য না। আমি আবারও রিপিট করছি, আপনি খেয়াল করবেন যে অনেকের মনে হয় যে বলে না মেয়েদের গায়ে শক্তি নাই, কোড অ্যান্ড কোড, হ্যাঁ, বায়োলজিক্যালি দে আর উইক অর সামথিং লাইক দ্যাট। বাট আই honestly I disagree in a sense, because এই মেয়েরাই যখন they conceive, তাদের যে প্রক্রিয়া, তাদের যে পেইন প্রসেস, লেবার পেইন, এই সকল কিছু, আমার কথা না, সায়েন্টিফিক্যালি ইটস মাচ মোর হায়ার দেন, মানে একটা ভীষণ রকমের একটা পুরুষ সেটাকে হ্যান্ডেল করবে, এটা পসিবল না। আরও বলি, এখন বলতে পারেন যে ওটা তো একটা ন্যাচারাল কন্ডিশন, অফকোর্স এটা একটা ন্যাচারাল কন্ডিশন, কিন্তু আপনি দেখেন এই যে আমাদের যারা এথনিক পিপুল আছে, তারা পাহাড়ে জুম চাষ করে, it was not an easy job but they did it, তাই না? তারা তো বায়োলজিক্যালি নারী। তার মানে আপনি কেন পারেন না, বা আপনি ভাবেন না কেন? আপনি কতদিন, আমার প্রশ্ন হচ্ছে যে
কয়টা মেয়ে এই সোসাইটির দ্য ভেরি ফার্স্ট ডে শিশুকাল থেকে তারা মনে করে যে আমি একটা স্পোর্টিয়াস একটা জীবনযাপন করব, আমি একটা ফুটবল খেলবো মাঠে যেয়ে, আমার একটা ওইভাবে বিকাশ হবে, আমি একটা ওয়েট লিফটিং করব। আমরা তো তাকে বড় করছি যে আচ্ছা ও তো মেয়ে মানুষ, সো ও এটা করে না, করার দরকার না, ওইটা পারবে না। এই যে স্টেটমেন্টগুলো না, এই স্টেটমেন্টগুলো হচ্ছে প্রবলেমেটিক। ইউ নেভার নো। আমি আমার কথা বলতে পারি যে আমি যখন পিএইচডি করতে চাই তখন আমার মানে ফিল্ড ওয়ার্কের সময় আমার একটা বাচ্চার বয়স হচ্ছে 8-9 মাস, আরেকটা বাচ্চার বয়স হচ্ছে 4-5 বছর। তো আমি একা একা ট্রাভেল করছি ফ্রম ঢাকা টু নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডের পরে কিন্তু পৃথিবীর ওই সাইডে আর কিছু নাই, সো ইটস এ লং ট্রাভেল। এবং আমার কাছে মোর দেন 100 কিলোর লাগেজ, ঠিক আছে, আমার কাছে কিন্তু দুটো বাচ্চা। তো যখন আমি এয়ারপোর্টে আপনার ছিল ট্রানজিট ছিল, তো তখন এখানে যদি আমাকে পরিবর্তন করছে, ওই 100 কেজির লাগেজটা আমি একাই তুলেছি, আমি কিন্তু কারো হেল্প নেই নাই। আমি ওইটা তোলার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে আই ক্যান ডু দ্যাট। আমাদের ব্যাপারটা কি হয়েছে, আপনি এমনভাবে বড় হয়ে উঠছেন, তৈরি হয়ে উঠছেন, আপনাকে শেখানো হয় যে আপনার বডি বিল্ডিং করার দরকার নাই, অথবা আপনার বডি বিল্ডিং এর ডিসকোর্স হচ্ছে বিইং স্লিম, বিইং হ্যাভিং কিটো, অর আপনার সোসাইটির পারসেপশন এটা। আর পুরুষের ক্ষেত্রে কি, দে নিড বাইসেপ, দে নিড 6 অ্যাবস। ব্যাপারটা কি, এটা কে বলেছে? এটা কি বায়োলজিক্যাল? না, আপনি জান আপনিও এটা করতে পারবেন। তো এই জন্য আমি বলেছি যে এই যে নারীর মানুষের গল্পটা যেরকম ভাবে নিউট্রাল মনে হয়, এটা আসলে নিউট্রাল না, এটা খুব পলিটিক্যাল। এই পলিটিক্যাল কথাটা কেন বলা হয় জানেন? পলিটিক্যাল কথাটা বলাই হয় এই কারণে, যাতে করে ওই যে নর্মেটিভ নর্মস গুলো আছে, সেই নর্মস গুলোকে আমরা ব্রেক করতে পারি। নারী সহিংসতার ব্যাপারে কি করা উচিত, কিভাবে কি করা উচিত, বিষয়ে অনেকখানি জানতে পারলাম। থ্যাংক ইউ ম্যাম, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ মুনতাহা। ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।